এইচএসসি পরীক্ষা 2022 এইচএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যারা একাদশ শ্রেণীতে আসো, আমি শহীদুল স্যার এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানিয়ে স্বাগতম। চলে আসলাম তোমাদের এইচএসসি অ্যাসাইনমেন্ট 2021 প্রথম সপ্তাহ ব্যবসায় শিক্ষা শাখার হিসাব বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিষয়বস্তুর শিরোনাম হবে হিসাব চক্রের ধাপ অনুসরণ করে লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, হিসাবের বই প্রস্তুতকরণ এবং হিসাব সমীকরণের প্রভাব প্রদর্শন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি আমি যথার্থভাবে তৈরি করেছি। এই অ্যাসাইনমেন্টটি প্রশ্নের যেভাবে নির্দেশনা দেওয়া আছে, সকল নির্দেশনা অনুসরণ করে সকল ঘটনাসমূহের আলোকে তথ্য এবং উপাত্তের ভিত্তিতে আমি এই 4টি প্রশ্নের উত্তর তৈরি করেছি। ক, খ, গ, ঘ। শিক্ষার্থীদের নিশ্চয়ই তোমাদের কাছে প্রশ্ন আছে, তা না হলে তোমরা একটু আমি স্ক্রল করে দিচ্ছি, তোমরা 1 সেকেন্ড করে দেখো এই প্রশ্নটা। এখানে তোমাদের স্পষ্ট নির্দেশনা বলা আছে যে লেনদেন চিহ্নিতকরণ, প্রারম্ভিক উদ্বৃত্তের সমূহ, টেবুলার ছক আঁকতে হবে, হিসাবে শ্রেণীবিভাগ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে, চলমান জের ছক অনুসরণ অর্থাৎ খতিয়ান নির্ণয় করার সময় চলমান জের ছক করতে হবে, প্রথম থেকে পঞ্চম ধাপ ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে একটা প্রশ্নে বলা হচ্ছে শিক্ষার্থী বন্ধু, দেখো যে এই তোমাদের লাস্টে যে বলছে হিসাব চক্র, হিসাব চক্রের ব্যাখ্যা চিত্রসহ যখন দিতে হবে তখন এখানে স্পষ্ট নির্দেশনায় বলে দিয়েছে যে প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত ব্যাখ্যা করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই বলো যে স্যার আমরা অ্যাসাইনমেন্ট কীভাবে লিখব। আমি তোমাদের উদ্দেশ্যে একটু বলি, তোমরা মন দিয়ে আমার কথাগুলো একটু শোনো, কোনো প্রকার স্কিপ করবা না। সেটা হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্ট লিখবা A4 সাইজ কাগজে এবং প্রত্যেকটা কাগজের এক পাশে লিখবা, কখনোই এপিটুপিট লিখবা না। আমি আবারও বলছি তোমাদের জন্য, A4 সাইজ অফসেট পেপার, A4 সাইজ অফসেট পেপারে তোমরা লিখবে অ্যাসাইনমেন্ট এবং প্রতি পেজের এক পাশে লিখবা। অর্থাৎ তোমরা প্রথম পেজে প্রথম লিখবা, তার উল্টো পাশে লিখবা না, কখনোই উল্টো পাশে লিখবা না। এইভাবে তোমরা সুন্দর করে, যত সুন্দর, এটা যেহেতু হিসাব বিজ্ঞান, কাঠ পেন্সিল দিয়ে মার্জিন ব্যবহার এবং প্রত্যেকটি ছক কাঠ পেন্সিল দিয়ে করবা, কোনো কালার পেন বা কলম ব্যবহার করবা না। কাঠ পেন্সিল দিয়ে ছক দিলে খুব সুন্দর হয় এবং হিসাব বিজ্ঞানের উপস্থাপনা খুব সুন্দর হয়। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখতেছো, তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে করে প্রতি সপ্তাহের আপলোডকৃত অ্যাসাইনমেন্ট তোমরা অতি দ্রুত পেয়ে যাও। আর যারা নোটিফিকেশন পাবে না, তারা আমার চ্যানেলের ডেসক্রিপশন, চ্যানেলের এই ভিডিওর পিন কমেন্ট এবং আমার চ্যানেলের প্লেলিস্ট কমিউনিটি ফলো করবা, সেখান থেকে তোমরা আমার প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের লিঙ্ক পেয়ে যাবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই 5টি প্রশ্নের উত্তরে চলে আসলাম এখন। যে এই 5টি প্রশ্ন, প্রথম প্রশ্নে বলেছিল কি 5, 6, 16, 18 তারিখের লেনদেন হিসাব সমীকরণের প্রভাব দেখাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চলে আসলাম মূল। এখানে একটু জিনিস জানানো দরকার যে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রায় বলো যে স্যার আমার প্রশ্নে আমি কভার পেজটা কীভাবে দিব। তোমাদের জন্য আমি একটা কভার পেজ তৈরি করেছি, জাস্ট একটা নমুনা কভার পেজ। তোমরা এক পলক দেখে নিতে পারো বা এটাকে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। কভার পেজটা আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই তোমরা অনুসরণ করবা। যেখানে যেখানে তোমার তথ্য দেওয়া লাগবে সেখানে তুমি তোমার তথ্য দিবা। প্রয়োজনে তুমি তোমার কভার পেজটা আরও সুন্দর করে দিবে। কভার পেজ বলা অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্টের উপরে যে পেজটা থাকবে সেটাকে বলা হয় কভার পেজ। সেটাও যেন তোমার A4 সাইজ কাগজে হয়। তো শিক্ষার্থীরা, চলো আমরা চলে যাই মূল অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। নির্ধারিত কাজ ক। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি তোমাদের এই হিসাব সমীকরণ, আমরা জানি হিসাব সমীকরণ হলো A = L + E বা মোট সম্পদ সমান মোট দায় যোগ মালিকানা সত্ত্ব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের যে 5, 6, 16, 28 এই 4টি তারিখের উপর এই যে প্রশ্নে দেখো
5, 6, 16, 28 এই 4টি তারিখে যে ঘটনাগুলো লেনদেন হয়েছে সেই লেনদেনগুলোর উপর সমীকরণের প্রভাব দিতে বলেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদের এই 5টি ঘটনা ব্যাখ্যা করতে চাই তাহলে এখানে অনেক সময় হবে এবং ভিডিওটি অনেক লম্বা হবে, অর্থাৎ 1 ঘন্টা আমি পুরো ভিডিওটা বুঝাতে পারবো না। তো আমি প্রথমে যেহেতু 5 তারিখে বলা ছিল যে 5 তারিখে ছিল কি তোমার হিসাব সমীকরণের প্রভাবে, এখানে স্পষ্ট যে 5 তারিখে বলা ছিল যে তোমার প্রশ্নে ছিল 5 তারিখে কী ছিল, একটু তোমাদের দেখাই তাহলে বুঝতে পারো। 5 তারিখে আমি যাই আবার, তা নাহলে তোমাদের জন্য সমস্যা। 5 তারিখে বলা হয়েছিল 13% প্রদেয় নোটে স্বীকৃতিদানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু ব্যাংক থেকে তুমি ঋণ গ্রহণ করছো, তোমার কাছে টাকা আসছে, নগদ টাকা বাড়ছে, এই জন্য মোট সম্পদ বাড়ছে, সম্পদের ঘরে 50,000 টাকা দেখাইছি। যেহেতু তোমার দায়ের আসবে এই জন্য আমি প্রদেয় নোট অর্থাৎ দায়ের ঘরে আমি 50,000 টাকা দেখিয়েছি। তাহলে উদ্বৃত্ত দাঁড়াইলো 6 তারিখে হিসাব 50,000 আর তোমার এখানেও 50,000। এদিকে তোমার 6 তারিখে বলেছিল কি, 6 তারিখে স্পষ্ট বলা আছে শিক্ষার্থী বন্ধু, দেখো 6 তারিখে বলেছে যে এখানে 6 তারিখে বলেছে যে 3 মাসের শোরুম ভাড়া অগ্রিম প্রদান করা হলো 15,000 টাকা। 3 মাসের ভাড়া অগ্রিম, আমরা জানি যে অগ্রিম মানেই সম্পদ, অগ্রিম খরচ বলতে আমরা কি বুঝি, সম্পদ। তো শিক্ষার্থী বন্ধুরা, যে অগ্রিম খরচ যেহেতু সম্পদ, সেক্ষেত্রে এই যে আমি একটা ঘর করেছি অগ্রিম ভাড়া, সেখানে সম্পদের হিসেবে আমি 15,000 টাকা দেখাইছি। আর যেহেতু টাকাটা আমার নগদ চলে গেছে এই জন্য আমি 50,000 টাকা নগদ টাকা বিয়োগ করেছি। তাহলে এখানে আমার ব্যালেন্স দাঁড়ালো 50 থেকে 15 গেল 35, এখানে থাকবে 15। আর এখানে প্রতিদিনের যা আছে সেটা ব্যালেন্স ধারাবাহিকভাবে মন্তব্য করে তুমি লিখবা, প্রথমে লিখবা ঋণ গ্রহণ, পরে লিখবা অগ্রিম ভাড়া। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 16 তারিখে একটা ঘটনা বলা হয়েছিল যে 3% কারবারি বাট্টায় 3% কারবারি বাট্টায় বিক্রয় 1,20,000 টাকা, যার 60% নগদ এবং 40% ধারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে কারবারি বাটা কখনো কারবারে মানে লেনদেনে অন্তর্ভুক্ত নয়, এই জন্য কারবারি বাটাটা বাদ দিয়ে দিতে হবে। তো আমি কারবারি বাটাটা বাদ 1,20,000 টাকা 3% বাদ দেওয়ার পর থাকছে 1,16,000। যেহেতু বিক্রয় কারবারের মালিকানা সত্ত্বে বৃদ্ধি পায় এই জন্য মূলধনের করে 1,16,400 টাকা আমি দেখাইছি, এই যে 1,16,400। আর যেহেতু একটা টাকা নগদে আর একটা টাকা তোমার বাকিতে, যে নগদ যেহেতু নগদের টাকা নগদের ঘরে দেখাইছি 69,840 টাকা, আর যেহেতু বাকিতে দেনাদার হিসাব বৃদ্ধি পেয়েছে দেনাদার ঘরে দেখাইছি 46,560 টাকা। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, আমি ক্যালকুলেশন করছি 100% সঠিক। তাহলে আমার 28 তারিখে এসে উদ্বৃত্ত কত দাঁড়ালো, 35,000 এবং 69,840 যোগ করলে 1,04,840 টাকা। আর এই ব্যালেন্স 15,000 টাকা থাকবে, 15,000 থাকবে। আর দেনাদারে আমার 46,560 টাকা, এদিকে 50,000 টাকা, এখানে 1,46,400 টাকা। শিক্ষার্থী 28 তারিখের লেনদেনটি ছিল কি, যে 28 তারিখে বলা হয়েছিল যে তোমার যে 1 মাসের ভাড়া অতিক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ 1 মাসের যে ভাড়া ছিল সেটা অতিক্রান্ত হয়ে গেছে। সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, এই 5,000 টাকা যেহেতু 1 মাসের ভাড়া অগ্রিম থেকে ওভারকাম করেছে, অর্থাৎ তোমার 1 মাসের ভাড়া শেষ, তাহলে তোমার সম্পদ রয়েছে মাত্র 2 মাসের, তাহলে এই সম্পদ থেকে তোমার 5,000 টাকা বিয়োগ যাবে। আর এই 5,000 টাকা যেহেতু ব্যয় হয়ে গেছে সেক্ষেত্রে তোমার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এই জন্য 1,16,400 থেকে আমি 5,000 টাকা বিয়োগ করেছি। তো যেহেতু এখানে বিয়োগ করার পর আমার উদ্বৃত্ত দাঁড়ালো কত, 1,04,440। আর অগ্রিম ভাড়া থেকে 15,000 টাকা 5,000 টাকা বিয়োগ গেল, সেখানে থাকলো 10,000 টাকা। দেনাদার তোমার 46,560 টাকা যা আছে তাই, এবং প্রদেয় নোট 50,000 ব্যালেন্স 50,000 নামবে। আর মূলধনের ঘরে 1,16,400 থেকে 5,000 টাকা মালিকের সাথে হ্রাস পেয়েছে, বিয়োগ হয়েছে, বিয়োগ করার পর থাকলে 1,11,400 টাকা। তো শিক্ষার্থী মোট সম্পদ এবং মোট দায় আমরা কী পেলাম, মোট সম্পদে পেলাম 1,61,400, আর এখানেও পেলাম 1,61,400। এই যে তোমার নগদ, অগ্রিম ভাড়া এবং দেনাদার এই তিনটে যোগ করলে যোগফল দাঁড়াবে 1,61,400। আর এখানে দায়যোগ মালিকানা সত্ত্বের মধ্যে তোমার 13% প্রদেয় নোট পাওয়াদার আমরা পাইনি, আর মূলধন 1,11,400, যেহেতু আমাদের এই 4টি তারিখের উল্লেখ হতো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ক নম্বরে হিসাব সমীকরণের প্রভাব দেখানো। আশা করি এটি তোমাদের কাজে লাগবে এবং এটি 100% সঠিক। চলে আসলাম শিক্ষার্থী বন্ধুরা নির্ধারিত কাজের উত্তর খ। ক্ষয়ে বলেছে যে ক্ষয়ে প্রশ্নটা একটু দেখি শিক্ষার্থী বন্ধু, ক্ষয়ে আমাদের কি বলেছে, যে ক্ষয়ে বলেছে দেখো যে তোমার 12, 18, 22, 25 তারিখে লেনদেনগুলোর গৌতম এন্টারপ্রাইজের হিসাবের বইতে লিখিত। হিসাবের বই বলতে আমরা কি বুঝি শিক্ষার্থী বন্ধুরা, হিসাবের বই বলতে আমরা কি বুঝি, আমরা জানি হিসাব বই বা হিসাবের প্রাথমিক বই হলো সাধারণ জাবেদা, তাই নিম্নে গৌতম এন্টারপ্রাইজের হিসাবের বইতে লিপিবদ্ধ করে দেখানো। গৌতম এন্টারপ্রাইজের সাধারণ জাবেদা কি,
প্রথমে তোমার ফেব্রুয়ারি 12 তারিখে বলে যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রদান, যেহেতু ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রদান এটা কারবারের ব্যয়, ডেবিট নগদান হিসাব ক্রেডিট, আমি ডেবিটে 1200 এবং ক্রেডিটে 1200 দেখেছি। 18 তারিখে বলছে মালিক নিজ পর্যন্ত উত্তোলন করেন, উত্তোলনকালে মালিকের সাথে হ্রাস পায়, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ডেবিটে করে 30,000 টাকা, ক্রেডিট করে 30,000 টাকা। 22 থেকে বলা হচ্ছে প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয়, যেহেতু প্রাপ্য বিল সম্পদ এই জন্য প্রাপ্য বিল হিসাব ডেবিট এবং বিক্রয় আয়, বিক্রয় হিসাব ক্রেডিট, তাই ডেবিটে 5,000 টাকা, ক্রেডিটে 5,000 টাকা। 25 তারিখে বলছে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে মালিক তার মেয়ের লাইফ ইন্স্যুরেন্সের টাকা পরিশোধ করেন। তা যেহেতু মালিক তার মেয়ের লাইফ ইন্স্যুরেন্সের টাকা দিয়েছেন কারবার থেকে টাকা, এটা তার ব্যক্তিগত হিসাব, তার মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছেন। এটা যেহেতু কারবারের না, টাকাটা মালিক নিজে নিজেন তার মেয়ের জীবন বিমা প্রিমিয়াম পরিশোধ করার জন্য, সেক্ষেত্রে এটা হবে উত্তোলন হিসাব। এই উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব কি টাকা 10,000, তাহলে জাবেদার যোগফল দাঁড়ালো 46,200, 46,200। শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম গ নম্বর প্রশ্নে। গ নম্বর একটু প্রশ্নে আমরা দেখে আসি কি বলছে। গ নম্বর সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করো। শিক্ষার্থী বন্ধুরা স্পষ্ট ওখানে বলা আছে চলমান জের ছকে খতিয়ান হিসাব করতে হবে। নির্দেশনা আমি আগেও দেখি যে এই দেখো নির্দেশনা স্পষ্ট বলা আছে যে চলমান জের ছক অনুসরণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আমি চলমান জের ছকে এবং এখানে তোমার যে 31 জানুয়ারি 2021 থেকে ফেব্রুয়ারি 28 পর্যন্ত যতগুলি ঘটনার মধ্যে লেনদেন রয়েছে সেই লেনদেনগুলো আমি বিশ্লেষণ করে দেখেছি। তোমাদের মোট এখানে 11টি খতিয়ান হবে। 1 নম্বরে যে গৌতম এন্টারপ্রাইজের সংশ্লিষ্ট হিসাবসমূহ কী হবে? 1 হলো মূলধন, 2 নগদান, 3 বিক্রয়, 4 প্রাপ্য বিল, 5 ইন্স্যুরেন্স প্রিমিয়াম, 6 উত্তোলন, 7 দেনাদার, 8 পাওনাদার, 9 অফিস সরঞ্জাম, 10 অগ্রিম ভাড়া, 11 প্রদেয় নোট হিসাব। এই মোট 11টা খতিয়ান হবে। চলে আসলাম প্রথম খতিয়ানে মূলধন হিসাব। শিক্ষার্থী মূলধনে তোমার 3টা জিনিস ডেবিট আছে, সেটা হচ্ছে নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট এবং দেনাদার হিসাব। যেহেতু মূলধন ক্রেডিট তাহলে নগদানের টাকা ক্রেডিটে, অফিস সরঞ্জামের টাকা ক্রেডিটে, দেনাদারের টাকা ক্রেডিটে। আর যেহেতু পাওনাদার হিসাব ক্রেডিট হয়েছে এই জন্য মূলধন হ্রাস পেয়েছে, এই জন্য মূলধনের ডেবিটে করে বসবে। তাহলে ডেবিট হলে কি হলো, এখানে যেহেতু ক্রেডিট টাকা ব্যালেন্সে ক্রেডিট 80,000 টাকা এবং 30,000 টাকা বা ক্রেডিটে করে টাকা বাড়বে 1,10,000 টাকা। আবার যেহেতু 40,000 টাকা এসেছে ক্রেডিটে তাহলে ক্রেডিট করে টাকা হবে 1,50,000। এদিকে যেহেতু পাওনাদার 45,000 টাকা ডেবিটে চলে এসেছে, যেহেতু এক্ষেত্রে তোমরা যদি পাওনাদার হিসেবে ডেবিট হ্রাস পাইছে মূলধন, এগুলো মূলধন হিসেবে থেকে 45,000 বিয়োগ করে থাকবে 1,05,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মূলধনের খতিয়ান। এরপর আসলে নগদের খতিয়ান। শিক্ষার্থী নগদে মোট জানুয়ারি 31 তারিখে নগদে মূলধন আনা হয়েছিল 80,000 টাকা। যেহেতু নগদান ডেবিট টাকা ডেবিটে করে 80,000 টাকা, তার ব্যালেন্সও ডেবিট 80,000 টাকা। 5 তারিখে বলেছে প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ, এক্ষেত্রে তোমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। এই জন্য যেহেতু নগদান ডেবিট টাকা তোমার 50,000 ডেবিট, 80 এর 50 1,30,000 টাকা যোগ হয়ে গেল। 6 তারিখে বলা হয়েছে অগ্রিম ভাড়া পরিশোধ। শিক্ষার্থী বন্ধুরা অগ্রিম ভাড়া পরিশোধ করলে কি হয়, নগদ টাকা চলে যায়। যেহেতু নগদ টাকা চলে গেছে এই জন্য অগ্রিম ভাড়া নগদান হিসাবে এই ক্রেডিট পাশে টাকা 15,000 বসানো হয়েছে। 1,30,000 থেকে 15 বিয়োগ করলে 1,15,000 থাকে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রদান করে টাকা চলে গেছে এই জন্য ক্রেডিট পাশে তোমার 1,200 টাকা বসছে। তাহলে 1,15,000 টাকা থেকে 1,200 বিয়োগ করে থাকে 1,13,800। বিক্রয় হিসাব টাকা বাড়ছে, কাবারের নগদ টাকা আসে, যেহেতু নগদান ডেবিট এই জন্য 69,840 টাকা ডেবিটে বসছে। তাহলে আবার যোগ করে দেখা গেল 1,83,640 টাকা হয়েছে। উত্তোলন হিসাব করলে মালিক নগদ টাকা হ্রাস পায়, এই জন্য মালিক যদি উত্তোলন করে তার কারবার থেকে নগদ টাকা কমে যায়, এই জন্য ক্রেডিট পাশে নগদ। যেহেতু তোমার এক্ষেত্রে নগদান ক্রেডিট টাকা ক্রেডিটে বসবে, তাই ক্রেডিটের টাকা বসলে কি হবে 1,83,000 থেকে 30,000 থাকলে 1,53,640। দেনাদার হিসাব যেহেতু তোমার এখানে বলেছে যে একজন দেনাদারের কাছ থেকে 30,000 টাকা পাওয়া গেল, তাহলে নগদ টাকা আবার আসছে, তাহলে যোগ হয়েছে 1,83,640। আবার মালিক উত্তোলন করছে তার মেয়ের লাইফ ইন্স্যুরেন্সের টাকা দিয়েছে, সেক্ষেত্রে নগদ টাকা চলে গেছে এই জন্য 1,83,000 থেকে 10,000 টাকা বিয়োগ হয়েছে, টাকা ক্রেডিটে পড়ছে 10,000। আর এখানে ব্যালেন্সে 83 থেকে 10 বিয়োগে থাকে 1,73,640। চলে আসলাম বিক্রয় হিসেবে। শিক্ষার্থী বন্ধুরা বিক্রয় হিসেবে তোমাদের 2টা এন্ট্রি রয়েছে, ফেব্রুয়ারি 26 এবং ফেব্রুয়ারি 22। ফেব্রুয়ারি 26-এ বলা হয়েছিল যে 3% কারবারি বাট্টায় 1,20,000 টাকা পণ্য বিক্রয়, যার 60% নগদে এবং 40% ধারে। শিক্ষার্থী বন্ধুরা নগদের 60% আমরা হিসাব করে দেখলাম, 3% কারবারি বাট্টা ফালাই দিয়া আমাদের আসলে 69,840 টাকা। যেহেতু তোমার বিক্রয় ক্রেডিট টাকাও ক্রেডিট ব্যালেন্সও ক্রেডিট। এদিকে দেনাদার হিসাব তোমার শিক্ষার্থী বন্ধুরা
দেনাদার হিসেবে কি বলছিল যে যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট এবং তাহলে টাকা ক্রেডিটে ব্যালেন্স যোগ হইবে ৬৯,০০০ থেকে আর ৪৬,৫৬০ টাকা ১,১৬,৪০০। প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয় শিক্ষিত যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট টাকাও ক্রেডিটে, তাহলে ৫,০০০ টাকা ক্রেডিটে হলো, ব্যালেন্স হয়ে গেলো ১,২১,৪০০। চলে আসলাম প্রাপ্য বিল হিসাব শিক্ষার্থী বন্ধুরা। প্রাপ্য বিলে তোমাদের একটাই এন্ট্রি ছিল যে প্রাপ্য বিলের মধ্যে বিক্রয়, যেহেতু তোমার প্রাপ্য বিল ডেবিট তাহলে বিক্রয় হিসাব ডেবিট, টাকা ডেবিটে, ব্যালেন্সও ডেবিটে ৫,০০০ টাকা। ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রদান শিক্ষার্থী ইন্স্যুরেন্স প্রিমিয়াম যেহেতু ডেবিট তাহলে টাকা চলে আসলো নগদান হিসাব ডেবিটে ১২০০, ব্যালেন্সও ডেবিটে। উত্তোলন হিসাব শিক্ষার্থী বন্ধুরা দুইটা উত্তোলন ছিল, উত্তোলন হিসাব করলে উত্তোলন যেহেতু ডেবিট হয়েছে সেক্ষেত্রে ১৮ তারিখ নগদান হিসাব ডেবিট ৩০,০০০ টাকা, ব্যালেন্স ৩০,০০০ টাকা। ২৫ তারিখও নগদান হিসাব ডেবিট, যেহেতু ডেবিট নগদান হিসাব ১০,০০০ টাকা, তাহলে ব্যালেন্স ৩০,০০০, তাহলে মালিকের মোট উত্তোলন ক্ষতি হল ৪০,০০০ টাকা। দেনাদার হিসাব শিক্ষার্থী বন্ধুরা ৩১ তারিখে স্পষ্ট আছে দেনাদার হিসাব আছে তোমার মূলধনের সাথে সংযুক্ত ৪০,০০০ টাকা, তাই আমরা মূলধন লিখছি যেহেতু দেনাদার ডেবিট, টাকা ডেবিট, ব্যালেন্সও ডেবিট ৪০,০০০ টাকা। ১৬ তারিখে ধারে বিক্রয় ছিল তোমার ৪০%, সেই হিসেবে টাকা ছিল ৪৬,৫৬০ টাকা, যেহেতু দেনাদার হিসাব ডেবিট, টাকাও ডেবিট, ব্যালেন্সও ডেবিট, তাহলে ৪০ থেকে এই ৪৬,৫৬০ যোগ করলে ৪৬,৫৬০ টাকা। ২০ তারিখে ছিল নগদান হিসাব, অর্থাৎ এখানে বলা হয়েছে যে একদম দেনাদার কাছ থেকে নগদ টাকা পাবে, অর্থাৎ নগদান টাকা আসছে, অন্যদিকে দেনাদার পরিমাণ হ্রাস পেয়েছে, যেহেতু দেনাদার হ্রাস পেয়েছে ক্রেডিট হয়েছে ৩০,০০০ টাকা ক্রেডিটে, ৪৬,৫৬০ টাকাতে ৩০,০০০ টাকা বিয়োগ করা থাকে ৫৬,৫৬০ পাওনাদার হিসাব। শিক্ষার্থী বন্ধুরা পাওনাদার হিসেবে যেহেতু পাওনাদার ক্রেডিট একটা মাত্র এন্ট্রি ছিল ৩১ তারিখ জানুয়ারিতে, এইটা মূলধন হিসেবে করে, যেহেতু পাওনাদার ক্রেডিট সেক্ষেত্রে এই তোমার ক্রেডিট পাশে টাকা আসছে এবং ব্যালেন্স ক্রেডিট পাশে বসছে, আমরা লাগবো মূলধন হিসাব। অফিস সরঞ্জাম শিক্ষার্থী একটা এন্ট্রি ছিল ৩১ তারিখ অফিস সরঞ্জাম হিসাব, যেহেতু অফিস সরঞ্জাম ডেবিট তাই আমরা মূলধন হিসাব লিখছি ডেবিটে ৩০,০০০ টাকা আর ব্যালেন্সও ডেবিটে ৩০,০০০ টাকা। অগ্রিম ভাড়া হিসাব শিক্ষার্থী মধ্যে অগ্রিম ভাড়া ডেবিট ৬ তারিখে অগ্রিম ভাড়া ডেবিট করে ১৫,০০০ আর ব্যালেন্সও ডেবিট করে ১৫,০০০। এদিকে বলা হয়েছিল ৬ তারিখে যে ১ মাসের ভাড়া অলরেডি অতিক্রম করেছে, যেহেতু ভাড়া অগ্রিম থেকে ১ মাস অতিক্রম করা অর্থাৎ ১ মাস চলে যাচ্ছে, সেহেতু আমার অগ্রিম থাকতেছে না, এই জন্য এখানে যাবে দ্বারা এরকম হবে কি যে তোমার ভাড়া হিসাব ডেবিট হয়ে যাবে আর অগ্রিম ভাড়া ক্রেডিট হয়েছে, যেহেতু অগ্রিম ভাড়া ক্রেডিট সেক্ষেত্রে ক্রেডিট পাশে আমরা বসাইছি, আর ১৫,০০০ থেকে ৫,০০০ বিয়োগ করে থাকে ব্যালেন্স ১০,০০০ টাকা। এই গেল অগ্রিম ভাড়া। প্রদেয় নোট শিক্ষার্থী প্রদেয় নোট যেহেতু দায় এবং এটা ক্রেডিট এই জন্য নগদান হিসাব আর ক্রেডিট পাশে টাকা, এটা যাবে দ্বারা কি দাঁড়ায় যে তোমার নগদান ডেবিট প্রদেয় নোট ক্রেডিট, যেহেতু প্রদেয় নোট ক্রেডিট, ক্রেডিট পাশে টাকা, ব্যালেন্সও ক্রেডিট ৫০,০০০ টাকা ক্রেডিটে। এখানে আমি এই ১১টা খতিয়ান আমি করাইলাম শিক্ষার্থী বন্ধুরা, এই ১১টা খতিয়ান তোমাদের খাতায় তোমরা দেবো। আর নোট ফেব্রুয়ারি ১ এবং ১৪ তারিখ গণনা কোনো লেনদেন নয়, তাই এই গণনা হিসাবে আওতাভুক্ত হবে না। কেন নয় আমি একটু তোমার ১ তারিখে স্পষ্ট দেখাই দিই। দেখো ১ তারিখ বলা আছে দক্ষ ম্যানেজার ২০,০০০ টাকা বেতনে যোগদান করেন। এখানে যোগদান করেছে শিক্ষার্থী বন্ধুরা, যোগদান করলে কারবারে কোনো টাকা পয়সা যায়ও নাই আসেও নাই, কারবারে কোনো আর্থিক অবস্থা পরিবর্তন করে নাই, তাই এটি কোনো লেনদেনের মধ্যে পড়ে না। পরবর্তী ১৪ তারিখে স্পষ্ট বলছে ১০,০০০ টাকার অফিস সরঞ্জাম ক্রয়ের জন্য চুক্তি। সেক্ষেত্রে তোমরা ভালো করে জানো চুক্তি সম্পাদিত হলে এটা কোনো লেনদেনের মধ্যে পড়বে না, এটা কোনো লেনদেন নয়, কারণ কোনো চুক্তির মধ্যে কারবার আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয় তাই লেনদেন নয়। আমি তাই এটা লিখে দিয়েছি ফেব্রুয়ারি ১ ও ১৪ তারিখ কারবারের তারিখে গণনা কোনো লেনদেন নয়, তাই এই গণনা কারবারের আওতাভুক্ত হবে না, কারণ এর দ্বারা কারবারের আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি। শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের ঘ উত্তর অর্থাৎ হিসাব চক্র। তো শিক্ষার্থী বন্ধু হিসাব এখানে প্রশ্নে স্পষ্ট বলা ছিল যে হিসাব চক্র, এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হিসাব চক্র চিত্রসহ এখানে নির্দেশনা বলা হচ্ছে যে ৫টি ধাপ ব্যাখ্যা করতে হবে, প্রথম থেকে ৫টি ধাপ ব্যাখ্যা করো। তো শিক্ষার্থী হিসাব চক্র বলতে আমরা কি বুঝি আগে এটা আমাদের বলতে হবে। হিসাব চক্র বলতে হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কার্য প্রক্রিয়াকে বোঝায়। শিক্ষার্থী বন্ধু এখানে টাইপিং মিশে তোমরা একটা কয়েকের কা রেপ মানে ২৯ দেশে রেপ হবে প্রক্রিয়াকে বোঝায়, এটা টাইপিং মিস্টেক, আন্তরিকভাবে দুঃখিত। ধারাবাহিক কার্য প্রক্রিয়াকে বোঝায় হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে প্রতিষ্ঠানের কার্যাবলী অনন্তকাল ধরে চলতে থাকবে, এই অনির্দিষ্ট জীবনকে হিসাবকাল বলে। প্রত্যেক হিসাবকালে হিসাব সংক্রান্ত কার্যাবলী ধারাবাহিকভাবে চক্রাকারে সংগঠিত। এখানেও কার্যাবলীটা তোমরা একটু জয় রেপটা দিয়ে দেবা, আন্তরিকভাবে দুঃখিত। এই একটা আর এই একটা বানানে টাইপিং আমার খেয়াল ছিল না, ভিডিও তৈরি করতে আমার অনেক সময় লাগছে, আন্তরিকভাবে দুঃখিত। তোমরা বানানটা সংশোধন করো, কোনো নেগেটিভ মন্তব্য করবে না। ধারাবাহিক চক্রাকারে সংগঠিত হয়।
হিসাব সংক্রান্ত কার্যাবলীর এই পর্যায়ক্রমিক ধারাবাহিকতা এবং এদের পুনরাবৃত্তিক হিসাব চক্র বলে। শিক্ষার্থীবৃন্দ, এখানেও কার্যাবলীকে একই ঘটনা ঘটছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি টাইপের সময় খেয়াল করিনি, এই জায়গাটা এসে একটা মিস্টেক। তোমরা এটা কার্যাবলী মানে কয়াকার কা জয় রেপ আকার ব লয় দিকার। আচ্ছা, হিসাব চক্র বলে। হিসাব চক্রের সংজ্ঞা প্রসঙ্গে প্রখ্যাত লেখক জে.আর. বাটলবই বলেন, দ্য অর্ডার অর সিকুয়েন্স ইন হুইচ দ্য অ্যাকাউন্টিং প্রসিডিউরস আর পারফর্ম ইজ নোন অ্যাজ অ্যাকাউন্টিং সাইকেল। অর্থাৎ যে ক্রম বা ধারাবাহিকতা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে হিসাব চক্র বলে। সুতরাং দেখা যাচ্ছে যে হিসাব বিজ্ঞান কার্যক্রমের একটি সুসংহত, সুশৃঙ্খল এবং ধারাবাহিক প্রক্রিয়া হচ্ছে হিসাব চক্র। অর্থাৎ যে ধারাবাহিক প্রক্রিয়ায় দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক সংগঠিত লেনদেন প্রথমে জাবেদায় লিখন, দ্বিতীয় ধাপে জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর, তৃতীয় ধাপে খতিয়ান উদ্বৃত্ত নিয়ে রেওয়ামিল প্রস্তুতকরণ, চতুর্থ ধাপে সমন্বয় ও সমাপনী দাখিলা, পঞ্চম ধাপে আর্থিক বিবরণী তৈরি ও শেষ ধাপে বিবরণী বিশ্লেষণকরণ কার্যক্রম সুসম্পন্ন করা হয় তাকে হিসাব চক্র বলে। হিসাব চক্রের ধাপসমূহ: 1. লেনদেন লিপিবদ্ধকরণ, 2. লেনদেন শ্রেণীবিন্যাসকরণ, 3. গাণিতিক শুদ্ধতা যাচাই, 4. সমন্বয় দাখিলে জাবেদাবদ্ধকরণ ও স্থানান্তরকরণ, 5. সমন্বিত রেওয়ামিল প্রস্তুতি, 6. আর্থিক বিবরণী প্রস্তুতি, 7. সমাপনী দাখিলা জাবেদাবদ্ধকরণ ও স্থানান্তরকরণ, 8. সমাপনী পরবর্তী রেওয়ামিল প্রস্তুতকরণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে হিসাব চক্রের ধাপগুলো বলছে 5টা ধাপে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমি 5টি ধাপে ব্যাখ্যা করেছি। 1. লেনদেন লিপিবদ্ধকরণ বা লেনদেন কোনো কিছু সুসংগঠিত হওয়ার ঘটনা বলে। কোনো কিছু সংগঠিত হওয়ার ঘটনা বলে। সকল ঘটনাই লেনদেন নয়। যে ঘটনা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন আনে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, দুটো পক্ষের মধ্যে সংগঠিত, দৃশ্যমান বা অদৃশ্যমান, অতীত বা ভবিষ্যতের এবং স্বয়ংসম্পূর্ণ তাকে লেনদেন বলে। লেনদেন শ্রেণীবিন্যাসকরণ বা খতিয়ান। লেনদেন শ্রেণীবিন্যাসকরণ খতিয়ান হিসাব নিকাশের যে পাকা বইতে প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনগুলোর বিভিন্ন প্রকার পক্ষসমূহকে পৃথক পৃথক শিরোনামে শ্রেণীবদ্ধভাবে সংক্ষিপ্ত করে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। গাণিতিক শুদ্ধতা যাচাই ও রেওয়ামিল। আয়, ব্যয়, সম্পত্তি ও দায় জাতীয় হিসাবগুলোর যেগুলোকে ডেবিট ক্রেডিট অনুযায়ী সাজিয়ে হিসাবের শুদ্ধতা যাচাইয়ের জন্য তৈরি তালিকাকে রেওয়ামিল বলে। জাবেদায় লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা এবং খতিয়ানের জেরগুলো সঠিকভাবে নির্ণয় করা হয়েছে কিনা তা রেওয়ামিলের মাধ্যমে জানা যায়। সমন্বয় দাখিলা জাবেদাভুক্তকরণ ও স্থানান্তরকরণ। কোনো নির্দিষ্ট হিসাবকালের সাথে সংশ্লিষ্ট বকেয়া আয় ব্যয়, অগ্রিম আয় ব্যয় ও বাদপড়া দফাগুলো হিসাবভুক্ত করার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে সমন্বয় দাখিলা বলে। সমন্বয় দাখিলা দেওয়া হয় হিসাবকাল শেষে। সমন্বয় দাখিলা বলতেই মূলত বকেয়া ও অগ্রিম আয় ব্যয়কে বোঝায়। আর্থিক বিবরণী প্রস্তুতি। ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকালের শেষ দিন যে বিবরণী প্রস্তুত করা হয় তাই আর্থিক বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী থেকে স্থায়ী সম্পদ ও চলতি সম্পদ, স্থায়ী দায়, চলতি দায় এবং মালিকের মূলধনের পরিমাণ জানা যায়। শিক্ষার্থী বন্ধুরা, নির্দেশনা যে কমপক্ষে 5টি ব্যাখ্যা চেয়েছে, আমি 5টি ব্যাখ্যা দিয়েছি। এবার বলেছিল চিত্র দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই হিসাব চক্রের একটি চিত্র এখানে অঙ্কন করে তোমাদের দিয়েছি। তোমরা ঠিক এভাবেই তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় হিসাব চক্রের এই চিত্রটি অঙ্কন করব। হিসাব চক্রের চিত্র: প্রথমে তোমার লেনদেন সমূহ বিশ্লেষণ, এখান থেকে ডান পাশে আসবে লেনদেন লিপিবদ্ধকরণ, পরে আসবে লেনদেন শ্রেণীবিন্যাসকরণ, পরে আসবে গাণিতিক শুদ্ধতা যাচাই, পরে আসবে সমন্বয় দাখিলা জাবেদাবদ্ধকরণ ও স্থানান্তরকরণ, এখান থেকে চলে আসবে সমন্বিত রেওয়ামিল প্রস্তুতি, এরপরে আসবে আর্থিক বিবরণী প্রস্তুতি, এরপরে আসবে সমাপনী দাখিলা জাবেদাবদ্ধকরণ ও স্থানান্তরকরণ, তারপরে সমাপন পরবর্তী রেওয়ামিল প্রস্তুতকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এইচএসসি 2022 সালের পরীক্ষার্থীদের জন্য। এবার যারা একাদশ শ্রেণীতে আছে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের নমুনা উত্তরপত্র না, তোমরা আমার এই উত্তরপত্রে হুবহু তোমাদের খাতায় লিখলে আমার 100% নম্বর পাবে, তাতে কোনো নিঃসন্দেহ নাই। তো শিক্ষার্থীরা, যাবার আগে তোমাদের কাছে আরও একবার অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে করে আমার প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, অ্যাসাইনমেন্টটি তোমাদের কাছে কেমন লাগলো, অন্যদের তুলনায় তোমরা তোমাদের মতামতের মাধ্যমে জানাবা, তাহলে আমি আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা তোমাদের মতামত যে আমার অ্যাসাইনমেন্টটি কেমন হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, ঘরে থেকো,
নিরাপদে থাকো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।